সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের আজকের পর্ব। সাথে আছি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আজকে থেকে 50 বছর আগের কথাও যদি চিন্তা করি, তখন দেখা যেত বাংলাদেশে ইনফেকশাস ডিজিজ বা সংক্রামক যে রোগগুলো সেগুলো নিয়ে অনেক বেশি কনসার্ন ছিলাম আমরা, এবং ইনফেকশাস ডিজিজেই দেখা যেত যে বেশিরভাগ মানুষ মৃত্যুবরণ করতেন। কিন্তু যতটা সময় গড়িয়েছে, সময়ের সাথে এখন দেখা যায় অসংক্রামক রোগ বা নন কমিউনিকেবল ডিজিজ আমরা যেগুলোকে বলি, সেগুলোর প্রবণতাটা অনেক বেশি বেড়ে গেছে। এবং এই যে একটা ট্রানজিশন বা একটা শিফট, এটাকে বলা হচ্ছে যে এপিডেমিওলজিক্যাল ট্রানজিশন। এখনকার বাংলাদেশের কথা চিন্তা করলে দেখা যায় যে নন কমিউনিকেবল ডিজিজগুলোর মধ্যে রক্তের ক্যান্সার বা যে কোনো ধরনের ক্যান্সারই আসলে অনেক বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে। এর মধ্যে রক্তের ক্যান্সার বা ব্লাড ক্যান্সারের কথা আপনারা কম বেশি অনেকেই হয়তো জেনে থাকবেন, যে আমরা এখন কিন্তু অনেক বেশি আতঙ্কিত হই যখন জানতে পারি যে একজন ব্যক্তি তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আমাদের আজকের পর্বের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রক্তের ক্যান্সার, কারণ, লক্ষণ, প্রতিকার এবং বর্তমান বাংলাদেশে আসলে রক্তের ক্যান্সারের যে প্রিভ্যালেন্স সেটা কেমন, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকের পর্বে আলোচনা করব। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন রক্তরোগ বিশেষজ্ঞ, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার আলমগীর কবির, রক্তরোগ, রক্ত ক্যান্সার এবং থ্যালাসেমিয়া বিশেষজ্ঞ, প্রাক্তন বিভাগীয় প্রধান, হেমাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। রক্ত ক্যান্সার বিষয়ে যদি আপনাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাদেরকে সরাসরি ফোন করতে পারছেন, যেই নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে দেখা যাচ্ছে। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছে স্যার। বলছিলাম যে ক্যান্সারের প্রিভ্যালেন্স এখন বাংলাদেশে অনেক বেশি, এবং আমরা একটা সময় দেখতাম যে ক্যান্সার রোগটি উন্নত বিশ্বেই বেশি দেখা যেত, কিন্তু বাংলাদেশ কিন্তু এখন আসলে পিছিয়ে নেই। দেখা যাচ্ছে প্রতি বছরই নতুন করে রোগীর সংখ্যা যুক্ত হচ্ছে। বিশেষ করে ব্লাড ক্যান্সারের কথা যদি বলি, যে একটু আগেই স্যার আপনার সাথে আমার কথা হচ্ছিল, যে বলছিলেন প্রায় 10,000 নতুন সংখ্যক রোগী প্রতি বছর ব্লাড ক্যান্সারে ডায়াগনোসিস হচ্ছে। তো এই যে একটা চিত্র, সেটা তো একটা ভয়াবহ চিত্র বলেই আমরা মনে করছি। এই বিষয়ে স্যার আপনি কি বলবেন? হ্যাঁ, দেখুন, থ্যাংক ইউ। আপনার ব্লাড ক্যান্সারের ইনসিডেন্স অ্যান্ড প্রিভিলেন্স সম্পর্কে আপনি যে কথাগুলো বলছেন, সেগুলোর সাথে আমি আবার একটু যুক্ত হতে চাই। সেটা হলো, সারা পৃথিবীতে হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, দ্যাট ইজ ব্লাড ক্যান্সার, মানে 6 to 8%, এবং সেটা বাংলাদেশেও ওই একই ধরনের ইনসিডেন্স আমরা চিন্তা করি। এবং গত 2 বছর আগে চীনে একটা খুব একটা অথেন্টিক পেপার, সায়েন্টিফিক পেপার বের হয়েছে। তাতে বলা হয়েছে যে এই বিশেষ করে অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া এবং নন হজকিন্স লিম্ফোমা এখন পাবলিক হেলথ কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে। আমাদের দেশে যে স্টাডিগুলো আছে তাতে নন হজকিন্স লিম্ফোমা আমাদের প্রায়োরিটি টপ ইনসিডেন্স, দেন অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া। মানে সবচেয়ে বেশি বাংলাদেশে আপনারা এএমএল এবং নন হজকিন্স লিম্ফোমা পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা। তো এই যে দেন বাচ্চাদের ক্ষেত্রে অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, এবং যেহেতু আমাদের মানুষের গড় আয়ু বেড়ে গেছে, সেজন্য আমাদের মাল্টিপল মাইলোমা করে একটা প্লাজমা সেল ডিসঅর্ডার, এই ইনসিডেন্সও আমাদের অনেক বেড়ে গেছে। যেহেতু সেটা ইউজুয়ালি একটু এইজেড পেশেন্টের হয়। তো টোটাল সিনারিও হলো যে এখন আমাদের হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, দ্যাট ইজ ব্লাড ক্যান্সার নিয়েই আমাদের টোটাল ফাইট করতে হবে। যারা আমরা হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি ট্রিট করি, তো আমাদের দেশের গভর্নমেন্টকে জানাতে হবে যেন এই ইনসিডেন্সগুলো বেড়ে যাচ্ছে
এবং আমাদের দেশে যেহেতু আমরা একটু দরিদ্র আয়ের দেশ, তো এখানে গভর্নমেন্টের সাবসিডিয়ারি তো থাকবেই, সাথে সাথে ধরেন আমাদের যে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের সরকারের উচিত ওই প্রতিষ্ঠানগুলোকেও ইনফ্লুয়েন্স করা অথবা ওদেরকেও বোঝানো যেন এই এই ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট যেহেতু অনেক ব্যয়বহুল, ওদের এই ব্যয়বহুলটা যেন শুধু পেশেন্টের উপর না পড়ে। আমরা যখন আসলে যখন আমরা বলি যে পেশেন্টের আউট অফ পকেট এক্সপেন্ডিচার, বা তার পকেট থেকে আসলে সে কত খরচ করতে হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে মাত্রাটা অনেক বেশি। এটা একটা আমি বলবো যেন এটা একটা দুঃখজনক দিক হলো উন্নত বিশ্বে এগুলা সব হেলথ ইন্স্যুরেন্স মেনটেন করে। হ্যাঁ, আর হয় যে আমাদের দেশের মানুষ আমরা একটু গরিব, যেটাকে আমরা বলা অর্থনৈতিকভাবে আমাদের মানুষ একটু দুর্বল, সেখানে আমরা আমাদের পকেট থেকে ট্রিটমেন্ট করতে হয়। এই দিকটা আমাদের সবাইকেই, যারা নীতি নির্ধারক গভর্নমেন্টের, সবাইকে দেখা উচিত যেন এই ব্লাড ক্যান্সার, হেমাটোলজি ম্যালিগন্যান্সি ট্রিটমেন্ট করতে যে আমাদের দেশের মানুষরা যেভাবে গরিব হয়ে যাচ্ছে, একটা পরিবার দেখা যায় যে নিঃস্ব হয়ে যাচ্ছে। এই জন্য আগে যদি সে মধ্যবিত্ত থাকতো, সেই পরিবার এখন নিম্ন মধ্যবিত্ত হয়ে যাচ্ছে, তার আর্থিক অবস্থাটা এত অবনতি হয়, নিম্ন মধ্যবিত্ত হয়। ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের এগুলো পেশেন্ট, তারা তাদের জমি বিক্রি করে ট্রিটমেন্ট করতে আসে, যেটা খুব দুঃখজনক। আমাদেরও, আমরা যারা ডক্টর, আমরা যারা ট্রিটমেন্ট করি রিলেটেড, আমরা যেহেতু মানুষ, আমরা অনুতপ্ত হই। তো যতটুকু কমানো যায় ট্রিটমেন্ট ততটুকু কমায়, কিন্তু ট্রিটমেন্টটা তো কিউরেটিভ হতে হবে। আমার ট্রিটমেন্টটা শুধু প্যালিয়েটিভ হলে তো হবে না, যেন তাকে ওই রোগ থেকে মুক্ত হতে হবে এবং ওই রোগে সে মারা যাবে না, এই সিকিউরিটি তো আমাকে তাকে দিতে হবে। এখনকার বিশ্বে যেভাবে সায়েন্স আগাইছে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমাদের টিচাররা আমাদেরকে বলতো যেন 2-4টা ব্লাড দিয়ে দাও আর কিছু মুখের ওষুধ দিয়ে দাও। এখন তো আমাদের ওই পর্যায়ে নেই। আমরা আসলে বেসিক্যালি আমরা অনেক আগে আছি। এই অনেক আগানোকে সবাইকে নিয়ে আগাতে হবে, শুধু ধনী শ্রেণীটা উচ্চ মধ্যবিত্ত নিয়ে আগালে হবে না। এটা আমাদের নিম্নবিত্ত এবং যারা প্রান্তিকভাবে আছে তাদেরকেও আমাদের এই চিকিৎসার আওতায় আনতে হবে। আমি তো চিকিৎসা নিয়ে আপনার সাথে বিস্তারিত কথা বলবোই, তো তার আগে একটু জানতে চাই যে আমরা যখন আসলে এরকম একটা রোগের কথা, বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজের কথা যখন আমাদের মাথায় আসে, আমরা চিন্তা করি যে আসলে রোগের পিছনের কারণগুলো কি কি। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো সুনির্দিষ্ট কারণ থাকে না, আবার অনেক ক্ষেত্রেই কিছু এনভায়রনমেন্টাল কারণ বা কিছু লাইফস্টাইল জনিত কিছু কারণ জড়িত থাকে। তো এই রক্তের ক্যান্সারের ক্ষেত্রে যদি স্পেসিফিকভাবে বলি যে আসলে কি কোনো ধরনের কারণ আপনারা যারা চিকিৎসকরা আছেন বা যারা বিজ্ঞানীরা আছেন, তারা কি আইডেন্টিফাই করতে পেরেছেন? হ্যাঁ, এটা একটা সুন্দর কোশ্চেন করেছেন ডক্টর। এখন আমরা যেটা করি, যারা আমাদের মলিকুলার বায়োলজি আমাদের দেশে এত ডেভেলপ নেই। আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ থেকে করে আনতে হয় যে চিকিৎসাটা বিশ্বমানের করার জন্য। সেজন্য আমরা নিউ জেনারেশন সিকোয়েন্সি, ওখানে দেখা যায় 153টা মিউটেশন দেখা যায়। তার মানে কি সবগুলা হয় না, 1-2টা মিউটেশন থাকে। দ্যাট ইজ দ্য ফার্স্ট জেনেটিক কজ। একটা জেনেটিক কোনো মিউটেশন, হ্যাঁ, একটা আমাদের জিনগুলা, যে কোনো একটা জিন, 1-2টো জিন তার উল্টাপাল্টা হয়ে গেল, তখন আনকন্ট্রোল, দ্যাট ইজ অনিয়ন্ত্রিত ব্লাড সেল তৈরি হতে থাকে। এটা একটা কজ। আরেকটা এনভায়রনমেন্টাল। দেখুন, আমাদের এখন আমাদের লাইফস্টাইলের জন্য আমাদের ওজোন যে লেয়ার, যেটা আমাদেরকে একদম খুব কিছু
বাজে রেডিয়েশনস আমাদেরকে সেভ ক্ষতিকারক করে কিছু রাখতো। রশ্মি থেকে হ্যাঁ, পৃথিবীকে রক্ষা করে। সেই রক্ষা করে সে ওজনের লেয়ারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ আমরা যে এসি ব্যবহার করি এবং আমরা জানি যে সিএফসি গ্যাস বা হ্যাঁ, ক্লোরোফ্লুরোকার্বন yes, yes, yes. অন্যতম দায়ী। ইয়েস, থ্যাঙ্কস ডক্টর, আপনি অনেক সুন্দর কথা বললেন। এই 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 ওজন লেয়ারটা একটু থিন হয়ে যাচ্ছে একটু। তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কেমিক্যালস ইউজ হয়, রাবার ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি যারা মিডল ইস্ট থেকে আমার যে পেশেন্টগুলো আসে, আমি দেখি যে মালয়েশিয়ান পেশেন্টগুলা ওরা রাবার ইন্ডাস্ট্রিতে কাজ করতো। তারপরে বিভিন্ন ইনসেকটিসাইডস, পেস্টিসাইডস, বেনজিন, এই ধরনেরও কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এখন কেমিক্যাল হ্যাজার্ড একটা হ্যাঁ, যে একটা থ্যাঙ্কস ডক্টর, কেমিক্যাল হ্যাজার্ড এটাও একটা ওয়ান অফ দ্য কজ অফ দ্য ম্যালিগন্যান্সি। মানে অনেকেই যে অকুপেশনাল কারণে তাদের যে পেশাগত কারণে দেখা যাচ্ছে যে এই ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তাদের মধ্যে আপনারা কি রক্তের ক্যান্সার বেশি পাচ্ছেন? আই থিংক আমি আমার পেশেন্টগুলোকে দেখি যারা মালয়েশিয়া থেকে আসে, তাদের হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার, তার মধ্যে রক্তের ক্যান্সারও দেখা যায়। আসলে তো একটা পেশেন্ট যখন আসে আপনাদের কাছে, আপনারা তো তার হিস্ট্রি নেন, তার যে পেশাগত যে দিকটা সেই সম্পর্কেও আপনারা জানতে পারেন। তখন দেখতে পাচ্ছেন যে যারা আসলে এই যে অকুপেশনাল কারণে বিভিন্ন ধরনের কেমিক্যালের যারা এক্সপোজারটা হচ্ছে দীর্ঘদিন ধরে, তাদের মধ্যে আপনারা রক্ত ক্যান্সার পাচ্ছেন। আচ্ছা, এছাড়া কি আর অন্য কোনো কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, এনভায়রনমেন্টাল এবং জেনেটিক ছাড়া এমনি একটা হেলদি লাইফস্টাইল, অন্যান্য ম্যালিগন্যান্সির জন্য তো সিগারেট স্মোকিং ইজ এ ভেরি ভেরি স্ট্রং কজ অফ দ্য লাং ক্যান্সার অ্যান্ড আদার্স ক্যান্সার। হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি যে কোনো মানে অনিয়মিত অনিয়ন্ত্রিত লাইফেও হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি বেড়ে যায়। আচ্ছা, এবং মানে আমাদের যে লাইফস্টাইল, তার মধ্যে আমরা যারা গ্রিন ভেজিটেবলস এগুলোর প্রতি আমরা যে, অথবা স্মোক ডায়েট, দ্যাট ইজ, আমরা একটা বিয়ে বাড়িতে দেখা যায় যে মুরগির যে মাংসটা দিল সেটা স্মোক করে তারপরে পলিথিন দিয়ে দিল, এটা দিস ইজ ওয়ান অফ দ্য ক্যান্সারাস থিংস, নো ডাউট। দেন আমাদের এটা বলতে মানা নেই যে আমাদের বিএসটিআই যেই কাজগুলো করছে ওরা দেখছে না, কিন্তু দেখেন যে প্রত্যেকটা মুদির দোকানের পাশে যেভাবে সাজানো থাকে, যেন কি বলে বিভিন্ন ছোট ছোট প্যাকেট, চিপস বলেন, হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু মানে একটু হাইজেনিক না, মানে লং টার্মে আসলে এগুলো আমাদের শরীরে, হ্যাঁ হ্যাঁ, আমাদের বাচ্চাদেরকে আমরা ক্ষতিকর জিনিসের দিকে আগাচ্ছি। এইগুলা কিন্তু মানে আমরা টোটালি বিজনেসম্যানদের কাছে জিম্মি হয়ে গেছে, আমাদের টোটাল নেশন, সারা পৃথিবী বিজনেসম্যানদের কাছে, যে এই জিনিসগুলো কিন্তু আমাদের বাচ্চাদের খেতে দেওয়া উচিত না। কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমরা তখন অ্যাট দ্যাট মোমেন্ট একটু কন্ট্রোলও করা যায় না, তো আমরা কিনে দেই। কিন্তু ইন দ্য লং টার্ম যেন আমরা একটা আমার বাচ্চাকে যেন এইগুলো খেলে, ওখানে যে টেস্ট সল্ট আছে ওটা একটা ডেঞ্জারাস জিনিস। সল্ট আমরা জানি যে খুবই মানে জনপ্রিয় একটা, যেটা আমরা দেখি যে আমাদের ফুড ইন্ডাস্ট্রিতে খুব ব্যবহার করা হয়। এটাকে বাদ দিতে হবে। এগুলো টেস্ট বার্ডও নষ্ট হয়ে যায়। বাচ্চাটাকে যে বাড়িতে এসে একটু সুন্দর করে ডাল ভাত খাবে, সেটাও রুচিটাও সে হারায় ফেলে। এগুলোর দিকে আমাদের এখন একটু বেশ ভালো নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। এই ক্ষেত্রে আসলে অ্যাওয়ারনেস ছাড়া আর কোনো বিকল্প আছে বলে মনে হয় না, যে সাধারণ মানুষ যদি এই বিষয়গুলোতে সচেতন হয়, এবং এই পরিবর্তনটাও আসলে হবে খুব ধীরে ধীরে, মানে খুব দ্রুত এই পরিবর্তনটা আসবে বলে মনে হয় না। না, মানে আমরা যত এডুকেটেড হব এবং দ্যাট ইজ যেই এডুকেশনসটা আমাদের সোসাইটিকে ধরে রাখবে, হ্যাঁ সুন্দর রাখবে, সেটা যদি আমাদের শিক্ষার মধ্যে যদি আমরা করে নিতে পারি, তাহলে এটা তাড়াতাড়ি অ্যাক্সিলারেটেড ওয়েতে আসবে। আর যদি আমাদের সমস্ত পড়াশোনা যদি
অর্থনৈতিক ভিত্তিক হয়, আর্নিং ভিত্তিক হয়, তাহলে কিন্তু আমরা পারবো না আগাতে। এটা 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 টোটালি মানে সোসাইটির একটা মানে তাকে বুঝতে হবে যেন কিছু টাকা পয়সা আর্ন করাটাই পার্সোনাল লাইফ না, সামাজিক লাইফ না। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু আমাদের অবচেতন মনে আমরা সবাই শুধু আমরা সবাই কিন্তু ওই লাইফে ভীষণ কম্পিটিটিভ একটা জীবন এখন আমাদের, আমরা প্রতিনিয়ত আসলে ছুটে চলছি এবং ওই কম্পিটিটিভ লাইফে যে আমরা করছি নাকি আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে বিপদে ফেলা দিচ্ছে। এবং এটা আমরা জানি না যে আজকে থেকে আসলে আরো 50 বছর পরে আরো ম্যালিগন্যান্সি বেড়ে যাবে হয়তো, আমরা সেরকমটাই তো আশঙ্কা করছি এবং সেখান থেকে উঠে আসতে হবে। আচ্ছা স্যার, আমি একটু ফিরে আসি যে একটা মানুষের শরীরে রক্তে ক্যান্সার বাসা বাঁধলো, যে তার রক্তের সেলগুলো অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন হচ্ছে, সে কিন্তু জানতেও পারছে না যে তার অগোচরেই যে তার শরীরে এমন একটা ক্যান্সারকে তো আমরা মরণ ব্যাধি বলেই আসলে একটা সময় জানতাম যে ক্যান্সার হলে কোনো অ্যান্সার নেই। হয়তো সেই জায়গাটা থেকে এখন আমরা চিকিৎসা বিজ্ঞানের বদৌলতে অনেকটাই সরে আসতে পেরেছি, কিন্তু আসলে একজন ব্যক্তি তিনি কি করে বুঝতে পারবেন যে তার রক্তে ক্যান্সার হয়েছে? আচ্ছা, প্রথম স্টার্টিং থেকে যদি বলি তো পেশেন্ট প্যালর হয়ে যায়, অ্যানিমিক হয়ে যায়, খাওয়া দাওয়া রুচি কমে যায়। বাচ্চা হলে হচ্ছে ইরিটিভ মানে একটু অস্থির প্রকৃতির হয়ে যায়, অ্যানিমিক তো থাকেই। তারপরে আরেকটু প্রগ্রেসিভ হলে জ্বর আসতে পারে। সাধারণত আমাদের জন্য পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন জ্বরটা যদি আমরা ইউজুয়াল ইনফেক্টিভ কজ দিয়ে যদি ভালো না করতে পারি, তখনই আমাদের মাথা মানে হেডেকটা বেড়ে যায়। দেখা যাচ্ছে জ্বরের কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না যে কেন জ্বরটা হচ্ছে। ইউজুয়াল কারণগুলো যদি বাদ দিয়ে দেই, তারপরে তো এই ফিভারটা অনেক দিন থাকে। সাধারণত আমাদের এন্ট্রিক ফিভার, ভাইরাল ফিভার এগুলো তো অনলি 8 থেকে 15 দিনের মধ্যেই আমরা পেশেন্টকে কিউর করে ফেলতে পারি। কিন্তু যখন এরকম মানে আনএক্সপ্লেইন ফিভার অথবা প্রলংড ফিভার বলি, এইগুলা তখন আমাদের মাথায় একটা হেডেক হয় যে কিছু হলো কিনা। তারপরে লাস্ট আওয়ারে দেখা গেল যেন পেশেন্টের ব্লিডিং হয়, যেন শরীরেও বিভিন্ন ব্লিডিংয়ের চাকা দেখা যায়, দ্যাট ইজ পারপুরা বলি আমরা। তারপরে এমনি তো হেমাটাইসিস হতে পারে, হেমাটোকেজিয়া, মানে যে কোনো জায়গাতে ব্লিডিংয়ের, নেজাল ব্লিডিং অথবা রক্ত পড়া কোনো অর্গান থেকে, তখন আমরা মানে চিন্তা করি যেন হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি। আর ক্রনিক যে লিউকেমিয়াগুলো আছে সেগুলো কিন্তু অনেক সময় এত টক্সিক না, সেজন্য মানে লিউকেমিয়াকে আমরা যদি অ্যাকুট যেটা ভাবি, সেটা হলো কি যেন সেটা হলো কালবৈশাখী ঝড়ের মতো, খুব সাডেন, একদম অ্যাকিউট কন্ডিশন তৈরি হয়, সাডেন, অ্যাব্রাপ্ট এবং ইফ নট ট্রিটেড ফ্যাটালিটি, ইফ নট ট্রিটেড ফ্যাটালিটি উইথিন 3 months। আর ক্রনিকটা ইনসিডিয়াস বলি, আস্তে আস্তে ডেভেলপড হয়, আমাদেরকে অনেক সময় দেয়, ডায়াগনোসিস লেট হইলো একটু আমরা সময় পাই, তখন এটাকে আরও তাড়াতাড়ি ট্রিটমেন্ট করলে তো। এখন তো সবগুলোই অনেক আছে, এখন তো ব্লাড ক্যান্সার বলার কোনো যুক্তি নেই যেন এইসব পেশেন্ট খারাপ হয়ে যাবে। সারা পৃথিবীতেও আগে আছে, আমরাও আগে আছি। ব্লাড ক্যান্সারে এখন কিউরেবল অ্যাপ্রোচ যেটাকে বলে, সে পুরো ভালো, সেটা সম্ভব। স্যার, আপনারা চিকিৎসা দেওয়ার জন্য আসলে বসে থাকেন ডেফিনেটলি, যে আপনারা চান যে রোগীরা আপনাদের কাছে আসুক এবং আপনারা চিকিৎসাটা তাদেরকে দিতে চান। রোগীরা আসলে কি আপনাদের কাছে সময় মতো আসছে, বা তারা আসলে ঠিক কোন স্টেজে আপনাদের কাছে আসছে বর্তমান বাংলাদেশের মানে অবস্থাটা? না, আমরা যেসব রোগী, আমরা চাই না যেন আমাদের দেশে ব্লাড ক্যান্সারের রেটটা বেড়ে যাক। তার কারণ হলো আমরা প্রথম চাবো যেন ব্লাড ক্যান্সার না হয়, ওইরকমই একটা লাইফ লিড যেন আমরা করি, সময় মতো আপনাদের কাছে আসে। হ্যাঁ,
কিন্তু মানে সেটা আসার পরে আমরা চেষ্টা করি যেন খুব তাড়াতাড়ি ট্রিটমেন্টটা স্টার্ট হোক। যত তাড়াতাড়ি স্টার্ট হবে ট্রিটমেন্ট পেশেন্টের জন্য ততই মঙ্গলজনক এবং সে ভালো হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন আমাদের আমরা 180 জন হেমাটোলজিস্ট আছি বাংলাদেশে। আমরা এখন আমরা অনেক ম্যাচিউর বলতে পারেন, যেন আমরা আমাদের কাছে আসলে রুগীগুলা সবগুলোই কিউরেবল ট্রিটমেন্টের মতো আমরা ট্রিটমেন্ট করি, কিউরেবল ট্রিটমেন্ট হয়। যদিও আমাদের কিছু ল্যাব ফ্যাসিলিটিসটা একটু কম আছে, দ্যাট ইজ মলিকুলার ল্যাব। ইউজুয়াল নর্মাল ল্যাব ছাড়া মলিকুলার ল্যাবগুলো একটু কম। মলিকুলার সাবজেক্টটা তো আমাদের না, মলিকুলার বায়োলজি, ওরা কিন্তু আমাদেরকে এই সাপোর্টটা দেয় যেন কোন জায়গায় মিউটেশনটা আছে না, মিউটেশনটা বোঝার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই সাপোর্টটা ওরা দেয়। তো ওই সাপোর্টটা যদি আরো একটু স্ট্রং হয় তাহলে তো আমরা আরো আগাতে পারবো। একটু আমি জানতে চাচ্ছি যে আসলে রোগীদের অ্যাওয়ারনেস এখন আসলে কোন পর্যায়ে, মানে তারা কি আপনাদের কাছে সময় মতো কি আসছে, বা মানে এই যে সিকিং যে বিহেভিয়ারটা তাদের না এখন থেকে ধরেন আমি তো 25 বছর ধরে প্র্যাকটিস করি ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট করার জন্য। এখন মানে আমাদের কলিগরা, অন্যান্য ডক্টররা, বিশেষ করে ইন্টার্নিস্ট, মেডিসিন স্পেশালিস্ট অথবা পেডিয়াট্রিক্স স্পেশালিস্ট, যে কোনো ডক্টর, আমাদের তো প্রায় 1.5 লক্ষ ডক্টর আছে, তারা বুঝতে পারে যেন এখন আমাদের ওই অ্যাওয়ারনেসটা আসছে যেন আমার মনে হয় এই পেশেন্টটাকে আমার একটা হেমাটোলজিস্টকে দেখানো উচিত। এটা চলে আসছে, এটা আপনাদের কাছে রেফার হয়ে রোগীরা আসছে একটু আসছে। আর সব সময় মানে আমার মনে হয় এখন রোগীদের কাছে হিস্ট্রি নিয়ে দেখতে পাই যেন বলে যেন আমার এই প্রাইমারি ডক্টর একজন হেমাটোলজিস্টকে দেখাতে বলেছে। এটা আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং এটা আমাদের স্বীকার করতে হবে, না তো আমার কলিগদের প্রতি আমার একটা অবিচার হবে, তারা পাঠায়। আচ্ছা, আমরা ক্যান্সারের ক্ষেত্রে যদি বলি যে আমরা আর্লি ডিটেকশন করতে চাই, যে রোগীটার মানে যতটা আর্লি স্টেজে ডিটেক্ট করা সম্ভব সেটাই তো আমাদের টার্গেট থাকে। তো ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কি কোনো ধরনের স্ক্রিনিং প্রোটোকল কি আছে, আমি জানতে চাচ্ছি আপনার কাছে। স্ক্রিনিং প্রোটোকলটা তো ওটাকে ওই শব্দটা করি না যেভাবে আমরা থ্যালাসেমিয়াতে করি, ওই শব্দটা আমরা ওখানে ব্যবহার করি বেশি। কিন্তু যখন জ্বর হলে তো আমাদের একটা প্রাইমারি ইনভেস্টিগেশন আছে, সিবিসি অ্যান্ড পেরিফেরাল ব্লাড ফিল্ম। হ্যাঁ, ওটা যদি একজন ভালো এডুকেটেড এবং এক্সপিরিয়েন্সড প্যাথোলজিস্ট দেখে, সে আমাদেরকে ক্লু দিতে পারবে যেন তার কিছু অ্যাটিপিক্যাল সেলস, ব্লাড সেলস এগুলা পাওয়া যাচ্ছে, তখন সে আমাদের কাছে রেফার করবে। তো ওই যে কমপ্লিট ব্লাড কাউন্ট এবং মানে ওই পেরিফেরাল ব্লাড ফিল্ম, এই দুটাকে আমরা স্ক্রিনিং বলি না, তো একটা বেসলাইন আপনারা একটা ধারণা পান, ধারণা পাই যে পরবর্তীতে তাকে আরো হয়তো কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে। হ্যাঁ, এই ধারণাটা প্রথম আমাদের ডক্টররাই দেয়, অন্যান্য সাবজেক্টের ডক্টররা দিলে তারপরে ওরা বলে যেন আপনাকে একটু হেমাটোলজিস্টকে দেখাতে হবে, তখন রোগীটা আমাদের কাছে আসে। আচ্ছা, তখন আমরা ওনাকে আরো খুব ইনভেসিভ কিছু প্রসিডিউরের মাধ্যমে একদম ডিটেক্ট করি যেন ব্লাড ক্যান্সার। তারপরে এখন তো পিন পয়েন্ট ডায়াগনোসিস করতে হয় এবং পেশেন্টের মানে ওই যে মিউটেশনসগুলো আছে কিনা দেখতে হয়, দেখে তারপরে বলতে হয় যেন প্রগনোসিসটা কীরকম হবে, আর শুধু কেমোথেরাপি দিলে হবে নাকি আপনাকে ব্লাড ট্রান্সপ্লান্টেশনে যেতে হবে, এগুলো আমরা বলি। আপনাদের পুরো ট্রিটমেন্ট প্ল্যানটা আপনারা সেইভাবে সাজাতে পারেন। আচ্ছা, আমরা একটু ছোট বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি
চ্যানেল 24-এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। সাথে আছি ডাক্তার সিফাত রহমান। আজকের পর্বে আমরা রক্তের ক্যান্সার বিষয়ে কথা বলছি, কারণ, লক্ষণ, প্রতিকার এবং বর্তমান বাংলাদেশে রক্তের ক্যান্সারে কী ধরনের আধুনিক চিকিৎসা হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আলমগীর কবির, রক্তরোগ, রক্ত ক্যান্সার এবং থ্যালাসেমিয়া বিশেষজ্ঞ, প্রাক্তন বিভাগীয় প্রধান, হেমাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে টেলিফোনে যুক্ত হতে পারছেন এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যে কোনো প্রশ্ন করতে পারছেন। যেই নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে দেখতে পাচ্ছেন। স্যার, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি নিয়ে আমি আপনার সাথে বিস্তারিত কথা বলবো। তো ক্যান্সার চিকিৎসায় আসলে আমরা বিগত বছরগুলোতে যেটা দেখতাম যে মানুষের একটা আস্থার জায়গা ছিল যে পার্শ্ববর্তী দেশগুলো, বিশেষ করে যারা একটু অবস্থা সম্পন্ন, ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরেই তাদের একটা চয়েস থাকতো যে তারা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেবেন। তো সেই চিত্রটা থেকে বর্তমান চিত্র যদি আমি বলি যে স্যার একটু যদি তুলনা করতেন, কতটা পরিবর্তন আসলে এসেছে? হ্যাঁ, এটা আপনি অত্যন্ত একটা এক্সিলেন্ট কোশ্চেন করেছেন। যেমন আমরা যখন স্টার্ট করি আমাদের ট্রিটমেন্ট, ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট, তখন আমাদের মাইন্ড সেট আপ ছিল যেন এটা একটা প্যালিয়েটিভ ম্যানেজমেন্ট। প্যালিয়েটিভ বলতে বোঝাচ্ছে যেন প্রশমন যতটুকু করা যায়, প্রশমন করা যায়। এর আগে আরও খারাপ ছিল, তখন আমরা শুধু হিমোগ্লোবিনটা বাড়ায়, দ্যাট ইজ অ্যানিমিয়া কারেকশন করাটাকেই আমাদের টিচাররা আমাদেরকে ওভাবে একটু বলতেন। এরপরে তো এখন ওই যেটা আপনি বললেন যেন আমরা এখন একদম কিউরেটিভ অ্যাপ্রোচে চলে যাই। এই যে কিউরেটিভ অ্যাপ্রোচে যাওয়া, কিউরেটিভ অ্যাপ্রোচ মানে যেন যেই রোগটা হয়েছে 5 বছরের মধ্যে ওই রোগটা আবার না আসা, তখন এটাকে বলে আমরা মানে কিউরেটিভ অ্যাপ্রোচ। যেন আর তখন যদি ওই রোগটা না আসে 5 বছর পরে, তখন আমরা মনে করি যে এই রোগটা তার শরীরে আর আসবে না। মানে কিন্তু অনেক সময় মেডিকেল সায়েন্স বলে সেকেন্ডারি ম্যালিগন্যান্সি, ওগুলো আমাদের পরে চিন্তা করা। কিন্তু এই যে আমার পেশেন্টটাকে আমরা যেন একদম রোগমুক্ত করব, যেটা কি আমরা কিউরেটিভ অ্যাপ্রোচ বলে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে, কিন্তু সেটা কিন্তু এখন মোরল লেস আপনি বলতে পারবেন আমাদের সবগুলো পেশেন্টেরই চলে আসে, অ্যাকসেপ্ট কিছু মানে ওল্ড এজ পেশেন্ট আছে যাদের কেমোথেরাপি দেওয়া যায় না, কিংবা টক্সিক কেমোথেরাপি দেওয়া যায় না। ওদের ক্ষেত্রেও ধরেন আপনার অনেক মানে ট্রিটমেন্ট চলে আসছে, সেগুলোও দেখা যায় যে আমাদের বলি রিমিশনে চলে যায়, পেশেন্ট ভালো থাকে। আর ইয়াং এজে তো ভালো থাকেই, ট্রিটমেন্ট প্রোগ্রেসটা অনেক ভালো হয়, অনেক প্রোগ্রেস ইয়াং এই যে অথচ বাচ্চাদের ট্রিটমেন্ট, ইয়াং এজদের ট্রিটমেন্ট, এটা খুব ভালো একটা স্টেজে চলে যায়, বা পেশেন্টের ট্রিটমেন্টটা ভালো হয়, পেশেন্ট সারভাইভ করে। আপনি বলতে পারেন এখন অনেক সে আছে, যেমন ব্লাড ক্যান্সার এখন এই না যে এটা মানে পেশেন্ট তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এরকম না, এবং কিছু কিছু ডিজিজ আছে একবার টোটালি কিউরড এবং 95% কিউরড। এখন আর ওরকমভাবে আমরা আতঙ্কিত না এসব পেশেন্টগুলা যে খারাপ হয়ে যাবে, কিংবা এইসব পেশেন্টগুলা আরো মরবিড হয়ে যাবে, মানে পেশেন্টের সার্ভাইভাল রেটটা ভালো যাবে। আছে, ভালো। আচ্ছা, আমাদের সাথে ফোন একজন দর্শক আছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। দর্শক, আপনি দয়া করে আরেকবার চেষ্টা করুন। স্যার, আমি যেই প্রসঙ্গে ছিলাম, স্যার এই যে এত আধুনিক চিকিৎসা আপনারা বাংলাদেশে এখন দিচ্ছেন, তো এই যে ওষুধগুলো বা যেই আধুনিক ড্রাগগুলো আপনারা ব্যবহার করছেন, সেগুলোর জন্য কি আপনার মানে সবসময় কি উন্নত বিশ্ব থেকে সেই ওষুধগুলো নিয়ে আসতে হয়, নাকি বাংলাদেশেও ওষুধগুলো প্রডিউস হচ্ছে? না, এখন তো বাংলাদেশেও মানে অনেকগুলো ফার্মাসিউটিক্যালস এই ওষুধগুলা আনে। জেসকা তো আছেই, তারপরে সবচেয়ে প্রথম লাইনে আছে হলো বিকন, হেলথ কেয়ার, আরও সবগুলো এসিআই। ওরা এখন আমাদেরকে প্রায় 80 to 90% ওষুধই তারা আমাদেরকে সাপ্লাই দেয়।
আমরা ওই ওষুধগুলা ব্যবহার করি এবং আমরা ওষুধের ব্যাপারে এবং এখানে একটা কথা হলো যে ট্রিটমেন্ট কস্ট যেহেতু অনেক অনেক বেশি, দেখেন আপনি একটা ওপেন হার্ট সার্জারি করতে আপনি 4 লাখ টাকার বেশি লাগে না, কিন্তু আমাদের কিউরেটিভ ট্রিটমেন্ট করতে অনেক সময় দেখা যায় যেন 12, 15, 20 লাখ, এবং অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টেশন করতে 25 লাখ টাকা খরচ হয়, 30 লাখ। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক যত্নশীল হতে হবে আমাদের এই গরিব রোগীদের প্রতি। একটা গরিব রোগী যদি 20 লাখ টাকা দিয়ে চিকিৎসা করে তাহলে তো তার তো আর কিছুই থাকবে না, সে তো পরবর্তী সেতে লাইফ লিড কী করবে, তার ফ্যামিলি কিভাবে চলবে। মানে একটা পরিবারে আসলে যখন কোনো ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হন, মানে সেই পরিবারের যে ইকোনমিক বার্ডেন সেইটা কিন্তু অনেক বেশি হাই, অনেক বার্ডেন, যেটা মানে হার্টের জন্য এত এত বড় বার্ডেন না, কিন্তু যেটা ক্যান্সার চিকিৎসায় যেই বার্ডেনটা তৈরি হয়, ক্যান্সার চিকিৎসায় বার্ডেন বিশ্বাস করি, কিন্তু বেশি বার্ডেন হলো হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সিতে, রক্তের ক্যান্সার। সেজন্য ওটা একটু নজর দেখে, এবং এটা আমাদের সামাজিকভাবেও এটাকে দেখা উচিত। আমি তো মধ্যে মধ্যে বলি যেন তোমাদের পুরো গ্রামটা একটু একত্রিত হোক, তাহলে ওনার ট্রিটমেন্টটা খুব ভালো হবে। চর্চা করারও বিষয় আছে। হ্যাঁ, যেন খুব বেশি না, ধরেন ক্রনিক মাইলয়েড লিউকিমিয়া বলে আছে একটা ওষুধের দাম আছে, যেটা আগে 400 টাকা ছিল, আমরা কমাতে কমাতে আমরা বলতে, কিন্তু গভর্নমেন্টও মানে চেষ্টা করতে করতে এটা এখন আমরা 250 টাকায় পাই। তো 250 টাকা পার ডে খরচ করা আমার পেশেন্টের জন্য অনেক ডিফিকাল্ট। লোয়ার মিডল ক্লাস অথবা কনস্ট্রেন, আল্ট্রা পোর, তখন ওদেরকে আসলে একটু সাবসিডারি দেওয়া, কিংবা ওষুধটা 15 দিনেরটা আমরা দিলাম আর অন্য 15 দিনেরটা ও কিনে নিল, এরকম হচ্ছে যে হচ্ছে না, ডিএমসিতে হচ্ছে, ক্যান্সার হসপিটালে হচ্ছে। তো কিন্তু এগুলো আরও সমন্বয় করে হতে হবে, আরও সমন্বয় করে আরও বেশিভাবে দিতে হবে। এবং আরও ইন্টারেস্টিং হলো কি, যেটা আমি আমেরিকান সোসাইটি অফ হেমাটোলজির মিটিংগুলোতে যে দেখি, এই ফিলিপাইনদেরকেও ওরা মানে ডলার দিচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম আমাদেরকে না কেন, তখন হ্যাঁ না, আপনারাও পাবেন, আপনাদের ডাটাগুলা অত পুঙ্খানু যদি ডাটা আপনাদের দিতে পারেন, আপনাদের জন্য একটা অ্যামাউন্ট থাকবে। এই যে ডেটার কথা আপনি বললেন, যে এখানে ক্যান্সার রিসার্চের ক্ষেত্রে আসলে বাংলাদেশ মানে কতখানি এগিয়ে আছে বা পিছিয়ে আছে বলে আপনি মনে করেন? পিছায় না বলতে পারেন, একটু আস্তে আস্তে আগাচ্ছে আমাদের প্রোগ্রেসটা এই ক্ষেত্রে। হ্যাঁ, আস্তে আস্তে আগাচ্ছে। যেন ইপিডেমিওলজি একটা অনেক সুন্দর সাবজেক্ট, কিন্তু আমরা কম যাচ্ছি এটাতে, ঠিক না? তো এটার উপরেই তো নির্ভর করবে দেশের হেলথ ইকোনমি। এই জিনিসগুলা এখন আসতেছে, কিন্তু আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না, আমরা ওভাবে চিন্তা করতাম না। এখন আমরা চিন্তা করে এটা তো হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, এর তো অনেক খরচ হবে, তো গভর্নমেন্টেরও কিছু করার থাকে, আর সমাজের রিচ পিপলদেরও কিছু করার থাকে। এটা মনে করতে হবে যে করছে যে না তা না, ধরেন বলতে না, ধরেন আমি ধরেন এখন থেকে 20 বছর মিটফোর্ডে গেলাম, সেখানে বললো যেন আকিজ 10 লাখ টাকা দিয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ডে, ওখান থেকে আপনি কিছু কিছু পয়সা পাবেন আমার রুগীদেরকে ম্যানেজমেন্টের জন্য। আমি খুব ভালো লাগলো, কিন্তু এরপর আসলে আবার একটু ওরা কনস্ট্রেন হয়ে গেল। কিন্তু এখানে তো কনস্ট্রেন হওয়ার কিছুই নাই। আপনি তো মানে আমাদের হাতে সময় একদমই সংক্ষিপ্ত, স্যার আমরা শেষ করব। তো যদি বলি যে ছোট্ট করে দর্শকদের জন্য যদি কিছু বলতে চান। দর্শকদের জন্য আমি সবসময় ব্লাড ক্যান্সার নিয়ে কথা বলি, যেহেতু আমি ব্লাড ক্যান্সার ট্রিটমেন্ট করি। আমি বাংলাদেশ মেডিকেল কলেজে না, আমি ঢাকা মেডিকেল কলেজেরই হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং ছিলাম, এবং রিটায়ার করেছি। এখন অনেকগুলো হাসপাতালের সাথেই আমি জড়িত, তাতে বাংলাদেশ মেডিকেল বলেন, তারপর ল্যাবএইড বলেন, ইবনে সিনা, দেন মেডিনোভা থেকে আমার হাতে খড়ি। আমি এতগুলাতে করার মানেই না যে আমি সবগুলোতে ব্যস্ত থাকি। ওরা যে পেশেন্টগুলোকে ব্লাড ক্যান্সার মনে করে প্রিলিমিনারি টেস্টে ওগুলো আমাকে দিয়ে দেখায়। আমি যদি বলি হ্যাঁ এটা ব্লাড ক্যান্সার হতে পারে, তখন পেশেন্টকে আমরা কাউন্সিলিং করি। কিন্তু ব্লাড ক্যান্সার না হলে আমাদের অনুষ্ঠানের সময় শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
প্রিয় দর্শক, ব্লাড ক্যান্সার বিষয়ে আমাদের আজকের আলোচনা ছিল এ পর্যন্তই। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।